কথা ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের যে একটি গদ্য রয়েছে প্রত্যুপকার, যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই এই গদ্যটা কিন্তু তোমাদের জন্য অনেক কঠিন হতে পারে, অনেকের জন্য না, বেশিরভাগ স্টুডেন্ট এই গদ্যটাকে কঠিন মনে করে। কারণ হচ্ছে যে এখানে অনেক কঠিন ওয়ার্ড রয়েছে, যে শব্দগুলো তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি হচ্ছে যে এটা পড়েও কিছু বুঝতে পারবে না, এবং এটা থেকে সৃজনশীল আসতে তুমি লিখতে পারবে না। তো এটা তোমাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। এই কারণে আজকের ক্লাসটি প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই গদ্যটি নিয়েই আমরা আলোচনা করব। প্রথমে লেখক পরিচিতিটা দেখে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটু করে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। এগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা একটু নোট করে নিবা, ঠিক আছে? বই থেকে, এটা বইয়ে পেয়ে যাবে, অবশ্যই বই থেকে নোট করে নিবা। কত সালে তিনি জন্মগ্রহণ করেন, কত তারিখে, এবং তিনি কোথায় পড়াশোনা করেন। উনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। প্রথমে সংস্কৃত, পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তিনি বহু সম্মান ও খ্যাতি লাভ করেন। 19 বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করায় তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। আমরা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলি, এই বিদ্যাসাগরটা কিন্তু ওনার উপাধি ছিল। বদান্যতার জন্য জনসাধারণ তাকে দয়ার সাগরও আখ্যা দেয়। একাধারে তিনি ছিলেন মহাপণ্ডিত, শিক্ষাবিদ, তারপর সমাজ সংস্কারক, খ্যাতনামা লেখক রূপে প্রতিষ্ঠা লাভ করে। সাধারণত কম ব্যক্তির ক্ষেত্রেই তা ঘটে, অর্থাৎ তিনি যা করছেন এই সবগুলো কিন্তু খুব কম ব্যক্তির ক্ষেত্রেই ঘটে থাকে। 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন। তিনি 1851 সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। এটা মনে রাখবে, 1851 সালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন, আর 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন। এখানে একটা কথা বলে রাখি, উনি যে কলেজে পড়ছিলেন ওই কলেজে কিন্তু উনি অধ্যক্ষ করেছে, ওই কলেজের শিক্ষক ছিলেন। তিনি প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন এবং গদ্য ভাষায় যতিচিহ্ন যথাযথভাবে প্রয়োগ করেন। যেগুলো আমরা কোলন, সেমিকোলন, ঠিক আছে, কমা, যেগুলো আমরা ব্যবহার করি বাংলা লেখার ক্ষেত্রে, সেগুলো তিনি সর্বপ্রথম তিনি কিন্তু এগুলো আবিষ্কার করেন, এবং এগুলো গদ্যতে যথাযথভাবে তিনি এই চিহ্নগুলো প্রয়োগ করেন। তার গদ্য হয়ে ওঠে শৈলী সম্পন্ন, এই জন্য তাকে বলা হয় গদ্যের জনক, বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তারপর 1855 সালে তার লেখা বর্ণ পরিচয়, এটা মনে রাখবা। এখান থেকে এতটুকু মনে রাখলেই হবে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। আশা করছি এই পাঠ পরিচিতি সম্পর্কে তোমাদেরকে যতটুকু বলছি এগুলো একটু ভালো করে মনে রাখলে লেখক পরিচিতি থেকে এখান থেকে তোমার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এক্সট্রা কিছু আমি তোমাদেরকে কথা বলে রাখি, সেগুলো যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু জন্মগ্রহণ করেন অনেক দরিদ্র পরিবারে। গ্যাস ক্রয় করতে পারতো না, অর্থাৎ গ্যাস ক্রয় করে যে গ্যাস লাইট গুলো ছিল তখনকার সময়ে, সেগুলো কেনার মতো সামর্থ্য তাদের ছিল না। এই কারণে ল্যাম্প পোস্টের আলোতে গিয়ে সে পড়াশোনা করতো। রাস্তার ধারে যে ল্যাম্প পোস্ট গুলো থাকতো তখনকার সময় আর কি, সেগুলোর নিচে গিয়ে তিনি পড়াশোনা করছেন। এরকম দরিদ্র অবস্থায়, দরিদ্র ফ্যামিলিতে ছিলেন। আর তিনি কয়েক বছর, আরেকটা বিষয় তিনি কয়েক বছর গরুর দুধ পান করেন নাই। কারণ যে তিনি মনে করতেন যে গরুর দুধের বাছার জন্য, অর্থাৎ বাচ্চার জন্য যেই দুধগুলো আমরা মানুষরা খেয়ে থাকি, এটা কিন্তু উনি মুঠেও পছন্দ করতেন না। এই কারণে তিনি কয়েক বছর গরুর দুধ পান করেন না। আর তিনি বিবাহ করছিলেন 14 বছর বয়সে, যার নাম দীনামণি দেবী, ওনার ওয়াইফের নাম। আর 1849 সালে তিনি যে বিদ্যাসাগর উপাধিটা পেয়েছিলেন, এটা পেয়েছিলেন 1849 সালে। আর উনি একটি আইন প্রণয়ন করেছিলেন তখনকার সময়ে, এটা বিধবা বিবাহ। হিন্দুদের মধ্যে কিন্তু বিধবা বিবাহ যেটা, এটা কিন্তু ছিল না। হ্যাঁ, তখন 1856 সালে তিনি এটা করেছিলেন, এবং তিনি নিজ খরচে, নিজ উদ্যোগে 25টি বিধবা বিবাহ তিনি সম্পন্ন করেন। যাই হোক, লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানলাম। তোমাদের এই তথ্যগুলো এখানে নাই, যদি এক্সট্রা কিছু তোমাদেরকে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলে দিলাম। এখন আমরা মূল গল্পটাতে চলে যাব।
চলে যাব। আমরা চেষ্টা করব প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ সহ, অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। না বুঝে কিন্তু কিছু পড়া যাবে না, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, শব্দের অর্থগুলো তোমরা পড়ে নিবে, আমি বলতেছি না। আমি হচ্ছে তোমাদেরকে বাংলা রিডিংটা পড়তে পড়তে সবগুলোর অর্থ বলে দিব। এখান থেকে শুরু। দেখো তোমরা আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি, আচ্ছা এটা একটু আমি কেটে দিই, নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। আচ্ছা, এখানে তোমাদেরকে বলে রাখি, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। প্রিয় পাত্র মানে কি হচ্ছে খলিফা। আচ্ছা, প্রথমে বলে রাখি খলিফা মানে কি। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। মামুন এই যে এখানে নাম লেখা দেখতেছো মামুন, উনি হচ্ছেন খলিফা হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র ছিলেন এই মামুন, ঠিক আছে? তারপর আলী ইবনে আব্বাস, এই আলী ইবনে আব্বাস হচ্ছে কাহিনী কতক, অর্থাৎ এই কাহিনীর মূল নায়ক হচ্ছে আলী ইবনে আব্বাস এই গদ্য। তাহলে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন, অর্থাৎ মামুন নামক একজন খলিফার প্রিয় পাত্র ছিলেন, খুব প্রিয় মানুষ ছিলেন। তিনি বলিয়া গিয়েছেন, তিনি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নৃত্য হইলেন। অর্থাৎ এখানে তোমাদেরকে আমি বলি তিনি বলিয়ে গিয়েছে, তিনি একদিন অপরাহ্নে হবে, এখানে বানানটা ভুল। তো এখানে অপরাহ্নে মানে কি? অপরাহ্নে মানে হচ্ছে বিকালে, ঠিক আছে? অপরাহ্নে মানে হচ্ছে বিকালে, এটা তোমরা একটু রাখবা। খলিফার নিকট বসে আছে এমন সময়ে হস্তপদ্মবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। নীত মানে কি? আনিত হইলেন। হ্যাঁ, ঠিক আছে? মাথা নিচু করে আনিত হওয়া, এটাই হচ্ছে আনিত। আচ্ছা, নীত হইলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা। আচ্ছা, এই আজ্ঞা মানে কি? এখানে হচ্ছে এই যে আজ্ঞার অর্থ কি? আজ্ঞার অর্থ হচ্ছে যে, কোথায় এটা আজ্ঞা? আচ্ছা, আজ্ঞা মানে হচ্ছে আদেশ। খলিফা আদেশ করিলেন, ঠিক আছে? খলিফা আমার প্রতি এই আজ্ঞা, অর্থাৎ আদেশ করিলেন, তুমি এই ব্যক্তিকে আপনা লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। আচ্ছা, এখানে মানে আপন মানে নিজ, আর লই মানে হচ্ছে বাড়ি, মানে নিজ বাড়িতে লইয়া গিয়া রুদ্ধ মানে হচ্ছে তোমার কি করা, রুদ্ধ মানে হচ্ছে গিয়া করে রাখা আর কি, ধরে রাখা, ঠিক? আলয় মানে হচ্ছে ঘর, গিয়ে রুদ্ধ করে মানে কি হচ্ছে রুদ্ধ করে মানে হচ্ছে আঁকড়ে রাখা, ঠিক আছে? রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে। এখানে কল্ল মানে কি? কল্ল মানে হচ্ছে কাল, ঠিক আছে? তো খলিফা হারুন বলতেছে, তুমি এই ব্যক্তিকে আপনা লইয়া, অর্থাৎ তোমার নিজের বাড়িতে গিয়ে রুদ্ধ করিয়া রাখবে, অর্থাৎ তাকে হচ্ছে রুমের মধ্যে আবদ্ধ করিয়া রাখবা এবং হচ্ছে কল্ল আমার নিকট উপস্থিত করবে, অর্থাৎ কালকে আমার নিকট উপস্থিত করবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীয় হইল। এই তদীয় ভাব দর্শনে স্পষ্ট ভাব প্রতীয় হইল। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে, একটু ওয়েট, এখানে হচ্ছে একটু সমস্যা করতেছে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল। এটার মানে হচ্ছে তদীয় ভাব দর্শন মানে হচ্ছে তার প্রতি দেখে, মানে তার চেহারার দিকে দেখে ওনার মনে হইল যে কি, দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন, অর্থাৎ ওই ব্যক্তিটা যে মানে অনেক বেশি রাগান্বিত হইয়াছেন এটা তিনি বুঝতে পারছেন তার দিকে দেখে। আমি তাহাকে আপনা লইয়া আনিয়া প্রতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ তিনি পালাইয়া যান, আমাকে খলিফার কূপে পতিত হইবে। আচ্ছা, তখন খলিফা যখন ওই মানুষটাকে মানে চাকর থাকে আর কি, ওই যখন হচ্ছে খলিফা নির্দেশ দিল যে তাকে রুমের মধ্যে যে নিয়ে যেন আবদ্ধ করে রাখে, তো তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন, এটা হচ্ছে ওই চাকরটা বুঝতে পারছে। তারপর আমি তাহাকে আপনার আনিয়া, অর্থাৎ নিজ বাড়িতে আনি অতি সাবধানে, হ্যাঁ খুব সাবধানে রুদ্ধ করিয়া, অর্থাৎ তাকে হচ্ছে একটা রুমের মধ্যে রাখিয়া, কারণ তিনি কেন রাখতেছে, কারণ তিনি পালাইয়া যান, যদি সেই ব্যক্তিটা পালাইয়া যায় তাহলে আমাকে খলিফার ক্ষেপে পতিত হতে হবে। আচ্ছা, কেঁপে না কূপে।
আচ্ছা, কুপে মানে কি? কুপে মানে হচ্ছে ক্রোধে, রাগে, অর্থাৎ খলিফার রাগে পতিত হতে হবে। এটা তোমরা আশা করছি বুঝতে পারছো। তারপর দেখো কিয়ৎক্ষণ। কিয়ৎক্ষণ মানে, কিয়ৎক্ষণ পর মানে কিছুক্ষণ পরে, আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায়। নিবাস মানে হচ্ছে বাসা, আপনার বাসা কোথায়। অর্থাৎ মানুষটাকে নিয়ে যখন যুদ্ধ করছে রুমের মধ্যে, তখন হচ্ছে মানুষটা জিজ্ঞেস করতেছে যে আপনার বাড়ি কোথায়। তিনি বলেন ডেমাসকাস আমার জন্য স্থান। আচ্ছা, ডেমাসকাস এই জিনিসটা কি তোমাদেরকে একটু বলে রাখি। ডেমাসকাস হচ্ছে রাজধানী, কিসের রাজধানী? ডেমাসকাস হচ্ছে কোন দেশের রাজধানী? ডেমাসকাস হচ্ছে দামেস্কের, সিরিয়ার রাজধানী। ঠিক আছে, সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামেস্কাস। সিরিয়ার রাজধানীর নাম দামেস্কাস, এটা তোমরা মনে রাখবে। তো সিরিয়ার দামেস্কে কিন্তু এই মানুষটার কি জন্মস্থান। ওই নগরীর যে অংশ বৃহৎ মসজিদ আছে, একটা বড় মসজিদ আছে ওখানে, তদাই আমার বাসা, সেখানেই আমার বাসা। তদাই মানে সেখানে আমার বাসা। আমি বলিলাম ডেমাসকাস নগরের, অর্থাৎ সিরিয়ার যে ডেমাসকাস রয়েছে, সেই সিরিয়ার রাজধানী ডেমাসকাস নগরে ওনার জন্ম। বিশেষত যে অংশে আপনার বাসা, বাস, তাহার উপরে জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক। আচ্ছা, জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক মানে কি? জগদীশ্বর মানে হচ্ছে এখানে আল্লাহকে বোঝানো হয়েছে, অর্থাৎ সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। জগদীশ্ব মানে হচ্ছে এখানে তোমার কি, কাকে? ওই সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে জগদীশ্ব দ্বারা। জগদীশ্ব দ্বারা বোঝানো হয়েছে সৃষ্টিকর্তার শুভ দৃষ্টির দিকে। জগদীশ্ব শুভ দৃষ্টি থাকুক মানে হচ্ছে সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি থাকুক আপনার, ওই যে আপনি যেখানে থাকেন বা যেখানে জন্মগ্রহণ করছেন সেখানের উপর। ওই অংশে আদিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন। আচ্ছা, আদিবাসী মানে হচ্ছে বসবাসকারী। এখন দেখো এখানে আদিবাসী মানে হচ্ছে বসবাসকারী। ওই অংশের আদিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন। এটাকে বলতেছে, এটা হচ্ছে ওই ব্যক্তি বলতেছে, যে ব্যক্তি হচ্ছে তাকে জিজ্ঞেস করতেছে তার বাড়ি কোথায়, সে কোথায় থাকে। ঠিক আছে, রুদ্ধ করে রাখছে যে ওই ব্যক্তিকে জিজ্ঞেস যখন করছে, তখন এই ব্যক্তি বলল যে আমার বাড়ি হচ্ছে দামেস্কে। ঠিক আছে, তখন হচ্ছে দামাস্কাস মানে হচ্ছে ওই সিরিয়ার রাজধানীর ওখানে। তো কোথায় বাড়ি, তারপর হচ্ছে তার প্রতি দোয়া করে দিল জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। তারপর ওই অংশের অধিবিশেষ, অর্থাৎ ওই মানুষটার বাড়ি যেখানে, সেখানে এই মানুষটাকে একদিন এক ব্যক্তি এক সময় প্রাণদান দিয়েছিলেন, কোন একটা বিপদে আর কি। তারপর দেখো, আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষে জানিবার নিমিত্তে ইচ্ছা প্রকাশ করিলেন। আচ্ছা, এখানে আমি একটু একটু করে বলি। আমার এই কথা শুনিয়া তিনি মানে হচ্ছে বন্দি ব্যক্তিটা। ঠিক আছে, যাকে বন্দি করে রাখছে ওই বন্দি ব্যক্তিটা সবিশেষে, অর্থাৎ বিশেষভাবে জানিবার নিমিত্তে মানে, নিমিত্ত মানে হচ্ছে জন্য। এই কথা আবার দেখো, আমার কথা শুনিয়া তিনি সবিশেষে জানিবার নিমিত্তে, কোথায়? জানিবার নিমিত্তে মানে জানার জন্য। তার কথা শোনার পর সে জানার জন্য ইচ্ছা প্রকাশ করিলেন। আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে দামেস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলেন। যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমবিবাহারে তদাই গিয়ে ছিলাম। আচ্ছা, এখন একটা একটা করে ওয়ার্ড তোমাদেরকে বলি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এবং যদি তোমরা বই নিয়ে বসে থাকো তাহলে অবশ্যই ওয়ার্ডগুলোর অর্থ লিখে নিবে। আচ্ছা, তিনি বলতেছে এখানে, আমার এই কথা শুনিয়ে তিনি সবিশেষে জানিবার নিমিত্ত, অর্থাৎ তিনি ওনার কথা শোনার পরে বিশেষভাবে বলতে চাচ্ছেন যে ইচ্ছে প্রকাশ করছে কিছু বলতে। আমি বলতে আরম্ভ করিলাম, অর্থাৎ মানুষটা বলতে আরম্ভ করছে, বহু বছর পূর্বে দামেস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন। আচ্ছা, বহু বছর মানে হচ্ছে অনেক বছর আগে। তারপর হচ্ছে পদচ্যুত মানে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া আর কি। যিনি তদীয় মানে হচ্ছে সেই পদে অধিষ্ঠিত, অর্থাৎ সেই পদেই তিনি নিযুক্ত হন। আমি তাহার সমবিবাহারে মানে সঙ্গে নিয়ে, আমি তাকে সঙ্গে নিয়ে তথায় গিয়েছিলাম। পদচ্যুত মানে হচ্ছে কি? পদচ্যুত, অর্থাৎ সিংহাসন থেকে নামিয়ে নাও। শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণ বইয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। আচ্ছা,
এখান থেকে পড়তেছিলাম। আমার এই কথা শুনিয়ে তিনি সবিশেষে জামিন নেবার নিমিত্তে, এই নিমিত্তে মানে কি বলছি, জন্য ইচ্ছা প্রকাশ করিলেন। আমি বলিতে আরম্ভ করিলাম। এগুলো তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। আমি কঠিন শব্দগুলো বলে দিই তোমাদেরকে। বহু বছর পূর্বে ড্যামেস্কার্সের শাসনকর্তা পদচ্যুত হলেন। পদচ্যুত মানে হচ্ছে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া, ঠিক আছে। যিনি তদীয় পদে, তদীয় পদে মানে কি, যিনি তদীয় পদে, এই তদীয় পদে মানে কি, তদীয় পদ মানে হচ্ছে সেই পদে, তদীয় পদ মানে হচ্ছে সেই পদে, তদীয় মানে সেই, তদীয় মানে কি সেই, এটা মনে রাখবা। এই তো এখানে যিনি তদীয় পদে মানে তিনি সেই পদে, যিনি সেই পদে অধিষ্ঠিত হন। আমি তাহার সমবিবাহারে, এই সমবিবাহারে মানে সঙ্গে নিয়ে, আমি তাকে সঙ্গে নিয়ে, সমবিবাহারে মানে সঙ্গে নিয়ে তদায় গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিল। এটা কে বলতেছে? এটা হচ্ছে ওই বন্দি লোককে যিনি নিয়ে গেছে, বন্দি করে রাখছে, ও মানুষটা বলতেছে আমি ওখানে গিয়েছিলাম এবং ওখানে শাসনকর্তা পদচ্যুত যিনি হয়েছিলেন তিনি হচ্ছে শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণে বইয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। আচ্ছা, এগুলোর এক একটা অর্থ আমি তোমাদেরকে বলি। লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম, এখানে প্রবিষ্ট মানে হচ্ছে প্রবেশ করলাম। প্রবিষ্ট মানে কি করা, প্রবেশ করা। প্রবিষ্ট হইলাম মানে প্রবেশ করলাম। গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা একটা করে ওয়ার্ডগুলো একটু বলে রাখি। আমি প্রাণবয়ে পালাইলাম। প্রাণবয়ে মানে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো, প্রাণের বইয়ে এক সম্ভ্রান্ত মানে হচ্ছে ধনী ব্যক্তি, এক ধনী ব্যক্তির লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম মানে প্রবেশ করিলাম। এবং গৃহস্বামী মানে হচ্ছে মালিক আর কি, ঘরের মালিক। গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম। বচনে মানে হচ্ছে স্বরে, অতি কাতর মানে হচ্ছে কান্না স্বরে আর কি। তিনি হচ্ছে প্রার্থনা করলেন তার কাছে, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। কৃপা মানে করুণা। কৃপা মানে কি? কৃপা মানে হচ্ছে করুণা। কৃপা করিয়া আমাকে রক্ষা করুন মানে হচ্ছে আমাকে দয়া করে রক্ষা করুন, এটা বোঝাচ্ছে। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আচ্ছা, এখন এটার অর্থটা তোমাদেরকে আমি বলি। আচ্ছা, আমার প্রার্থনা শুনিয়া গৃহস্বামী অর্থাৎ মালিক, সেই ঘরের মালিক আমার অভয় প্রদান করিলেন। অভয় মানে কি? অভয় মানে হচ্ছে ভয় নাই, এটাই বলিলেন, ঠিক আছে। অভয় মানে হচ্ছে ভয় নাই, এটাই বলিলেন সেই। আমি তদীয় আবাসে এক মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিত করিলাম। আচ্ছা, সেখানে সেই এক মাস, প্রায় এক মাস আমি তদীয় মানে হচ্ছে সেই বাড়িতে, সেই আবাসে মানে হচ্ছে বাড়িতে। আচ্ছা, তদীয় মানে কি? তদীয় মানে হচ্ছে সেই, আগে বলেছি আবাস মানে হচ্ছে বাড়ি, তদীয় আবাসে মানে হচ্ছে সেই বাড়িতে এক মাস কাল, অর্থাৎ এক মাসে সে নির্ভয়ে এবং নিরাপদে সেই ওইখানে থেকেছিল আর কি, এটাই বোঝাচ্ছে। এক মাস নির্ভয় ও নিরাপদে অবস্থিত করিলাম, অর্থাৎ অবস্থান করলাম আমি। আচ্ছা, তারপরে দেখো, একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছে। এই লাইনটা একটু ভালো করে দেখো তোমরা। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময়ে অনেক লোক বাগদাদে যাইতেছেন। স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। আচ্ছা, এটার অর্থ দেখো। স্বদেশ মানে হচ্ছে নিজ দেশে, প্রতিগমনের মানে হচ্ছে ফিরে যাওয়া, প্রতিগমন মানে হচ্ছে ফিরে যাওয়া পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। ইহা অপেক্ষা মানে এর চেয়ে অধিক মানে ভালো, সুবিধার মানে হচ্ছে সুবিধা মানে বুঝতে পারতেছো, সুবিধার সময় পাইবেন না। অর্থাৎ তুমি এখান থেকে যাওয়ার মতো পথ পাবে না। এখন যেহেতু স্বদেশ নিজ দেশে ফিরে যাওয়া পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না, এখন আপনি চলে যান। আমি সম্মত হইলাম। তারপর দেখো, আমি সম্মত হইলাম, আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সেই কথা ব্যক্ত করিতে পারিলাম না। আচ্ছা,
তারপর তিনি আমায় আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মন অবলম্বন করিয়া রহিলেন। আচ্ছা, এটার অর্থটা দেখুন। তিনি বলতেছে যে তিনি আমার আকার দর্শনে, আচ্ছা আকার প্রকার দর্শনে, আকার প্রকার দর্শন মানে হচ্ছে আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে। কার দিকে? তিনি তার দিকে তাকিয়ে বলছেন যে আমার আকার প্রকার দর্শনে, আমার আকার প্রকার দর্শনে মানে তার দিকে তাকিয়ে বলা, তাহা বুঝিতে পারিলেন। হ্যাঁ, তার যে টাকা নাই এটা সে বুঝতে পারছে তার দিকে তাকিয়ে, কিন্তু তৎকালে কিছু না বলিয়া, তৎকালে মানে হচ্ছে সেই সময় কিছু না বলিয়া মনোবলম্বন, এই মনোবলম্বন মানে হচ্ছে নীরব থাকিলেন, নীরব তাকিয়া করিয়া রহিলেন, অর্থাৎ সেই নীরব অর্থাৎ নিচুপ হইয়া রইলেন, কিছু না বলে। তারপর দেখো, তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়েছিলেন প্রস্থান দিবসে, তাহা দেখিয়া আমি বিষয়াপন্ন হইলাম। এটার অর্থটা দেখো তোমরা। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়েছিলেন মানে রেখেছিলেন, উদ্যোগ মানে হচ্ছে প্রস্তাব, অর্থাৎ প্রস্তুত করে রেখেছিলেন আর কি। প্রস্থান ফেরার দিন, অর্থাৎ প্রস্থান মানে হচ্ছে ফেরা, দিবস মানে হচ্ছে দিন, তাহা দেখিয়া আমি বিষয়াপন্ন মানে অবাক হওয়া, ঠিক আছে। বিষয়াপন্ন হইলাম মানে আমি অবাক হইলাম, অর্থাৎ তিনি আমার যে সমস্ত উদ্যোগ করে আমার জন্য যা যা প্রস্তুত করছেন এগুলোর অবস্থা থেকে তিনি অবাক হইলেন। একটি উৎকৃষ্ট অশ্ব মানে হচ্ছে ঘোড়া, এটা মনে রাখবা। এরপরের লাইনটা তোমরা একটু দেখো, এরপরের লাইন, একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়া আছে, আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে একটি ব্রত প্রস্থানে প্রস্তুত হইয়া রহিয়াছে। এই লাইনটার অর্থটা তোমরা একটু দেখো ভালো করে, একটু করে বুঝাই তোমাদেরকে। কোথায়? এখান থেকে এখানে এই লাইনটা দেখো তোমরা। এটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে একটি উৎকৃষ্ট অশ্ব মানে একটি ভালো ঘোড়া, সুসজ্জিত অর্থাৎ সুসজ্জিত অর্থাৎ সাজিয়ে রাখছে সে, আর একটি অশ্বের পৃষ্ঠে অর্থাৎ আরেকটি ঘোড়ার পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত অর্থাৎ রাখা হয়েছে, আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে অর্থাৎ তার পরিচর্যা, তার মানে কি সেবা করার জন্য একটি বৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। আচ্ছা, এখানে হচ্ছে বৃত্ত মানে হচ্ছে চাকর, অর্থাৎ একটা চাকর রেখেছে প্রস্থান পথে অর্থাৎ যাওয়ার পথে প্রস্তুত হইয়া রহিয়াছে, একজন চাকর তাকে নেওয়ার জন্য প্রস্তুত হইয়া আছে। প্রস্থান সময়ে উপস্থিত হইল সে দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। এখান থেকে দেখো, প্রস্থান সময়ে উপস্থিত হইলেন সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে মানে হচ্ছে হাতে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। তন্তুমধ্যই যাহাদের মানে তাদের মধ্যে, তন্তুমধ্যই মানে তাদের মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন, অর্থাৎ ওইখানে হচ্ছে তার যে আত্মীয় স্বজন ছিল তাদের সাথে সেই আলাপ করাই দিছে ওনাকে। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হয়েছিলাম, এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। অর্থাৎ ওখানে তিনি এমন ভাবে হচ্ছে মানে কি তাকে হচ্ছে সম্মান দেওয়া হয়েছিল যে তিনি এমন সম্মানের পাইছিলেন ওখানে যে তিনি বুঝতে পারলেন যে পৃথিবীর যত স্থান আছে ওই স্থান আমার সর্বশেষ প্রিয়। এখানে হচ্ছে দামেস্কের সেই স্থানটাকে বলা হচ্ছে সবচেয়ে প্রিয়। কার প্রিয়? এটা হচ্ছে আলী আব্বাসের প্রিয়, যিনি হচ্ছে মানুষটাকে কি করে রেখেছিলেন, প্রথমে হচ্ছে আবদ্ধ করে রেখেছিলেন একটা মানুষের দ্বারা, তারপর হচ্ছে তার বাড়ি কোথায় কি কি সবকিছু জিজ্ঞেস করার পরে সবকিছু জানার পরে তিনি বললেন যে তার ওইখানে অনেক আগে একটা বিপদ থেকে একটা মানুষ বাঁচিয়েছিল, এই কারণে এই মানুষটিকে সেই খুব সুন্দর করে ঘোড়াতে করে সুন্দর করে সুসজ্জিত ঘোড়াতে করে তাকে পাঠিয়ে দিচ্ছে, বিদায় দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বলতেছে, এখন যে কথাগুলো বলতেছে এগুলো হচ্ছে আলী ইবনে আব্বাসের কথা। তারপরে দেখো এই নির্দেশে এখান থেকে এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই যে আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না।
ঠিক আছে না? ঠিক আছে, এখানে হচ্ছে বলতেছে এই নির্দেশ করিয়া, করিয়া মানে করে, দুঃখ প্রকাশ পূর্বক, অর্থাৎ দুঃখ প্রকাশের সাথে আমি বলিলাম আক্ষেপের বিষয়। আক্ষেপ মানে হচ্ছে কষ্টের বিষয় আর কি। আক্ষেপ মানে হচ্ছে কষ্টের বিষয়। এই যে আমি এই পর্যন্ত সে দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। অর্থাৎ আলী ইবনে আব্বাসকে তখন সে যেই দয়াময় করে মানে তার বিপদ থেকে উদ্ধার করছিল, তাকে হচ্ছে মুক্ত দিয়েছিল, সেই মানুষটার তাকে সে এখনো পাইল না, সেটা বলতেছে। যদি তাহার নিকট কোনো অংশ কৃতজ্ঞতা প্রদর্শনে অবসর পায়, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো কূপ থাকে না। অর্থাৎ মারা যাওয়ার সময় তার কোনো কি থাকবে না, রাগ কূপ এগুলো থাকবে না, যদি তাকে যদি একবার সেই পেয়ে যায়, এটাই বলা হচ্ছে। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। অর্থাৎ এই কথা শুনিবা মাত্র মানে হচ্ছে শোনা মাত্র তিনি অতিশয়, অতিশয় মানে হচ্ছে তিনি অনেক, আহ্লাদিত মানে হচ্ছে খুশি, ঠিক আছে, তিনি অনেক খুশি হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হয়েছে। মনস্কাম মানে মনের ইচ্ছা পূরণ হয়েছে। আর তিনি এটা এই কথাটা বললেন। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্য আপনাকে এক মাস কাল আপন আলোয়ে রাখিয়েছিল। আশা করছি তোমরা এতক্ষণ বুঝতে পারছো। মানুষটা হচ্ছে যাকে মানে কি প্রথমে হচ্ছে খলিফা যে বন্দি করে রাখছিল, বন্দি করে রাখার কথা বলা হয়েছিল, বন্দি করে রাখছিল এবং তার সাথে পরিচিত হয়েছে। পরে খলিফা তার ঘটনাটা খুলে বলল, খুলে বলার পরে খলিফা এখন যে শেষে কথাটা বলছে সেটা হচ্ছে যে মানে কি তিনি মৃত্যুকালে আমার কোন কূপ থাকবে না। অর্থাৎ যে মানুষটি তাকে প্রাণ রক্ষায় বাঁচিয়েছিল তার সাথে যদি একবার দেখা হয় বা তার সাথে যদি একবার কথা বলা যায়, তার কৃতজ্ঞতা প্রদর্শন করে মানে শেষ করা যাবে না। এই মানুষটার কথা যখন হচ্ছে ওই মানুষটাকে বুঝাচ্ছিলেন, তখন ওই মানুষটা বুঝতে পারছেন যে সেই ব্যক্তিটাই হচ্ছে ইনি, যে ব্যক্তিকে উনি বন্দী করে রাখছিলেন আর এখন সুন্দর করে বিদায় দিচ্ছেন। এই কথা শোনা মাত্রই এই মানুষটা বুঝতে পারছেন আর আহ্লাদিত। কোনো সমস্যা হয়েছে কেন? সার্ভার সবার কাছে দুঃখিত, আমি হচ্ছে কোন একটা কারণে ক্লাসটা কেটে গেছে। আবার শুরু থেকে আমি শুরু করতেছি, একটু দেখো। আচ্ছা দেখো, এখান থেকে আমরা পড়তেছিলাম, দেখো
হবে। আচ্ছা, তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন। এই বলিয়া পতেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রা, সহস্র স্বর্ণমুদ্রা মানে হচ্ছে শতাধিক স্বর্ণমুদ্রা তাকে দিয়েছিলেন আর কি খলিফা। তারপর হচ্ছে তাকে বলছেন কি, তাকে বলিলেন আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের, অর্থাৎ আপনার যে স্নেহের পূর্ণ পরিবারবর্গ রয়েছে তাদের সাথে মিলিয়া সংসার যাত্রাপন্ন সম্পূর্ণ করুন। এটা বলে তাকে ছেড়ে দিল। আপনাকে ছাড়িয়ে দিলাম, এই জন্য আমার উপর খলিফা দিশ জন্মিবে। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছেন যেই মানুষটাকে মানে কি বন্দি করে রেখে দেওয়ার জন্য যেই বলা হয়েছে। আচ্ছা, যাদের হচ্ছে মাইক্রোফোন অন করা আছে তারা হচ্ছে একটু মিউট করে রাখো যাতে কোনো ধরনের আওয়াজ না আসে। তাহাতেই সন্দেহ নাই, কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হলে সেই জন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। আচ্ছা, খলিফা তাকে যে ছেড়ে দিচ্ছে এটার জন্য যদি খলিফা তাকে মানে কি রাগ দেখায় বা তাকে যদি কিছু করে তাহলে তার জন্য সেই অনুমাত্র অর্থাৎ অনুপরিমাণ সে এটার জন্য কি হবে না, দুঃখ প্রকাশ করবে না, এটা বলতেছে। তারপরে দেখো আমার প্রস্তাব শুনি। এখান থেকে দেখো, এখান থেকে তোমাদেরকে একদম ওই পর্যন্ত এটা দেখো। এখানে হচ্ছে কঠিন শব্দগুলো জাস্ট বলে যাব, আমি বেশিক্ষণ সময় নেব না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন, অর্থাৎ আপনি যা বলবেন কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না, সম্মত মানে রাজি হতে পারবে না। আমি এত নিশাছয় ও স্বার্থপর নহি যে। আচ্ছা, নিশাশয় মানে কি? নিশাশয় মানে হচ্ছে নিজ, কোথায় গেল এটা, একটু ওয়াইট, হ্যাঁ পাইছি। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আচ্ছা তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিশাচয় ও স্বার্থপর নহি যে। আচ্ছা, নিশাচয় মানে হচ্ছে একটু ওয়েট, ঠিক আছে। স্বার্থপর নহি যে নিশাচয়। আচ্ছা, নিশাচয় মানে হচ্ছে নিষ্প্রদয়ের, স্বার্থপর মানে হচ্ছে তোমরা তো বুঝতে পারতেছো, মানে কোন একটা কাজ করে দেখা দেওয়া বা কোন একটা উদ্দেশ্যে কারো উপকার করা, এটা আর কি স্বার্থপর। নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়েছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব, তাহা কখনো হইবে না। তাহাতে খলিফা আমার উপর অক্রুত হন। আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো থাকিবে না। আচ্ছা, এখানে কঠিন শব্দগুলো আমি একটু বলে দিই। কৃতজ্ঞতা প্রকাশ, এটা তো তোমরা বুঝতে পারতেছো। তারপর হচ্ছে যে যথোপযুক্ত মানে হচ্ছে সাধ্য মতো, এটা তোমরা জানো। অক্রুত মানে হচ্ছে মানে কোন ধরনের রাগ না থাকা, ঠিক আছে, এটাকে ক্রোধ বলা হয়। আর ক্রোধ মানে হচ্ছে রাগ। তারপর পরদিন এখান থেকে দেখো। আচ্ছা, এখানে ডিসপ্লে তো হচ্ছে দাগ দিচ্ছে, এখানে দাগ না দিতে মানা করছিলাম, তারপরে এই কাজটা কে করতেছিল। এখান থেকে দেখো, পরদিন প্রাতঃকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন যে সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছে। এই বলিয়া আমি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম, ধর্মবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। ঠিক আছে, অনুমতি হইলে সবিশেষে সমস্ত আপনকার গোচর করিয়া এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রুষরক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, আমি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়ে থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে।
তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। আচ্ছা, এ কথা শুনিয়া খলিফা উদত্ত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সেই ব্যক্তি ড্যামেস্কাস নগরের কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিল, এক্ষণে তাহাকে ছাড়িয়ে দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন। এই দুই বিষয়ে। আচ্ছা, এভাবে ডিসপ্লেতে করতেছে কে? এভাবে এরকম হলে তো ক্লাস নিতে পারবো না, তাহলে করি না তোমরা, ঠিক আছে? এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকার ন্যায়পরায়ণ সুবিবেচক, তিনি কখনোই দুরাচর নহেন। আচ্ছা, এখানে দেখো অনেকটুকু পড়ে নিলাম আমি। তোমাদের এগুলোর অর্থগুলো কঠিন, এগুলো হচ্ছে, এটা যদি তোমাদেরকে আমি সম্পূর্ণটা আস্তে আস্তে পড়াতে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু এটা দ্রুত শেষ করার চেষ্টা করতেছি, কারণ এটা হচ্ছে অনেক লম্বা, আর এটা হচ্ছে এখানে কঠিন ওয়ার্ড বেশি থাকায় তোমরা বুঝতে পারো না, যার কারণে আমি এটা কি করলাম, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই কথা শুনিয়া খলিফা উদ্ভূত। কোথায়? হ্যাঁ, এখান থেকে দেখো, এখান থেকে তোমাদেরকে একটু বুঝাই। তিনি ন্যায়পরায়ণ, কখনো দুরাচর নহেন, এই জিনিসটা বুঝার চেষ্টা করো। এই অংশটা, এই কথা শুনিয়ে তিনি খলিফা উদিত হলেন। উদিত মানে হচ্ছে রাগ করে, রাগের স্বরে তিনি বললেন, বচনে বলিলেন, কি বলিতে চাও বল, অর্থাৎ তুমি কি বলতে চাও বলো। তখন সে ব্যক্তি, অর্থাৎ যে বন্দী ব্যক্তিটা রয়েছে, সে ব্যক্তিটা বলতেছেন, কি বলতেছে দেখো, ড্যামেস্কাস নগরে কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়েছিলেন, ঠিক আছে? এটা বলছে, এবং এক্ষণে তাহাকে ছাড়িয়ে দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষে নির্দেশ করিয়া বলিলাম, ধর্মান্তর। আচ্ছা, ধর্মবরাতা মানে হচ্ছে যাহাপন, ঠিক আছে? করিয়া মানে করে, যে ব্যক্তি এরূপ প্রকৃতি ও এরূপ মতি, মতি মানে হচ্ছে মনের, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকার ন্যায়পরায়ণ ও সদবিবেচক মানে হচ্ছে উত্তম বিচারক, মানে উত্তম বিচারক, ঠিক আছে? তিনি কখনোই দুরাচর নহেন, ঠিক আছে? এটা নিজ প্রকৃতি, অরহিংস, বশে দূরত্বারা। আচ্ছা, দূরত্বারা মানে হচ্ছে দুষ্ট লোক আর কি। ঈর্ষাবশত মানে বশত, অমূলক মানে হচ্ছে মিথ্যা, ঠিক আছে? দোষারোপ করিয়ে তাহার সর্বনাশ, অর্থাৎ তাহার ক্ষতি করলেন। উদ্যত হয়েছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন। আমার এরূপ ক্রোধ বিশ্বাস হয় না, এক্ষেত্রে আমার যে রূপ অভিরুচি হয় করুন, এটা বলল। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদেরকে এগুলোর পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? আমরা একদম সর্বশেষ চলে যাই, যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে, তোমাদের হচ্ছে একটা ধৈর্যের সীমা আছে, তো আমি তোমাদেরকে একদম সর্বশেষের প্যারাটা বলি, তারপর হচ্ছে আমরা হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউ দেখবো এটার উপর। আচ্ছা, এখান থেকে দেখো, ঠিক আছে? এখান থেকে এই প্যারাটা শেষ করে তারপর হচ্ছে আমরা এমসিকিউ দেখবো এবং সৃজনশীল কিভাবে লিখবো সেটা, সেই বিষয়ে কথা বলবো। আর তোমরা হচ্ছে যে অংশটা পড়াই নাই, তোমরা অনেকে বলতে পারো স্যার কিছু অংশ বাদ দিচ্ছেন, এটা হচ্ছে অনেকক্ষণ সময় লাগতেছে বুঝাইতে তোমাদেরকে, এগুলো লাইন বাই লাইন যদি পড়াতে যাই এভাবে তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে, এই কারণে আমি কিছুটা বাদ দিলাম। তবে এখান থেকে একটা শব্দ বাদ যাবে না, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি হচ্ছে প্রত্যেকটা শব্দ তুমি বুঝে বুঝে পড়তে পারবে। কোন শব্দটা তুমি পারো না সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। তোমাদেরকে যখন হচ্ছে গ্রুপে খুলে দিব মেসেজ করার জন্য, তোমরা অবশ্যই কমেন্ট করো, সেখানে জানাবে, সেক্ষেত্রে তোমাকে সেটার অর্থ বুঝিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই, এখানে প্রত্যেকটা শব্দের ভাষে যে কঠিন কঠিন শব্দগুলো রয়েছে সেগুলোর অর্থগুলো লিখে সেই আকারে পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন শেষের প্যারাটা তোমরা একটু দেখো। এই কথা শুনিয়া
আচ্ছা এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া, আচ্ছা আহ্লাদ মানে তোমাদেরকে শুরুতে বলেছি খুশিতে, সাগরে মগ্ন হইয়া মানে মানে কি আত্মহারা হইয়া, খুশিতে আত্মহারা হইয়া মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র মানে হচ্ছে দেখা মাত্র, প্রীতি প্রফুল্ল বচনে সদর বচনে সম্ভাষণ করিয়া, সম্ভাষণ করিয়া অর্থাৎ তাকে আদরের সাথে অভিবাদন করিয়া, সম্ভাষণ মানে অভিবাদন করিয়া, প্রফুল্ল লোচনে মানে কি আনন্দিত ভাবে আর কি, আনন্দিত চোখে আদরের সাথে অভিবাদন করে বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। অবগত মানে হচ্ছে পূর্বে জানতো না আর কি। তারপর হচ্ছে দুষ্টামতি দুরা সার্দিকের, আচ্ছা দুষ্টমতি মানে হচ্ছে দুষ্ট মনের আর কি, দুরা সার্দিকের মানে হচ্ছে মানুষের জন্য বাক্য বিশেষ করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হয়েছিলাম। এখন ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সতিশয়, আচ্ছা পাইয়া মানে পেয়ে, সতিশয় মানে হচ্ছে অনেক, প্রীতিপ্রাপ্ত মানে হচ্ছে খুশি হইয়াছি, প্রীতিপ্রাপ্ত মানে খুশি, আচ্ছা হয়েছি মানে হয়েছি, আমি অনুমতি দিতেছি মানে দিলাম, আমি আপন আলয়ে প্রস্থান করে। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত, পরিচ্ছদ মানে হচ্ছে পোশাক, সুসজ্জিত মানে হচ্ছে সাজানো, 10 অশ্ব, এগুলো একটু নিচে দেখো তোমরা, 10 অশ্ব এখান থেকে দেখো, সুসজ্জিত 10 অশ্ব, অশ্ব মানে হচ্ছে কি ঘোড়া, ঠিক আছে, 10 অশ্ব হচ্ছে 10টি ঘোড়া দিছে তাকে খুশি হইয়া যাওয়ার সময়, 10 কচ্ছর মানে হচ্ছে 10টি গাধা দিছে, আর 10 উষ্ট্র মানে হচ্ছে 10টি উট দিছে, উপহার দিলেন, এবং ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে অর্থাৎ টাকা দিয়ে তাহাকে বিদায় করিলেন। এটা হচ্ছে তোমাদের আজকের যে গদ্যটা রয়েছে, এটা হচ্ছে এখানে তোমাদেরকে এটা পড়ানোর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো কঠিন ওয়ার্ড রয়েছে। আশা করছি তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না, আশা করছি তোমরা বুঝতে পারবে। তবে গদ্যটা খুব সহজে বোঝার জন্য তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার আগে এই ওয়ার্ডগুলো অর্থাৎ শব্দের অর্থগুলো তোমাকে ভালো করে জানতে হবে। তুমি যদি বুঝে পড়তে চাও তাহলে প্রত্যেকটা কঠিন ওয়ার্ড যেগুলো তুমি বুঝবে না সেগুলোর অর্থগুলো আগে লিখে নিতে হবে, আর অর্থগুলো আগে পড়ে নেওয়ার পরে তারপর তুমি যদি এটা পড়ো লাইন বাই লাইন, তাহলে ইনশাল্লাহ আশা করছি তোমার জন্য এটা খুব সহজ হয়ে যাবে। এবং এটার উপর তোমাদেরকে কিছু আমি এমসিকিউ আর সৃজনশীল দেখাই, এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এখনই দিয়ে দিব তোমাদেরকে। এই প্রত্যুপকার গদ্য থেকে যা যা তোমাদের জন্য প্রয়োজন এগুলো ভালো করে পড়ে নিবা। আবার এগুলোর উপর কি তোমাদের পরীক্ষাও কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? যেহেতু এগুলোর উপর পরীক্ষাও নেওয়া হবে তোমাদের কাছ থেকে, সেহেতু প্রত্যুপকার নিয়ে যতগুলো এমসিকিউ আছে, সিকিউ আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে, সবকিছু তোমাদেরকে দিয়ে দিব। আর পরীক্ষা হবে তোমাদের এমসিকিউর উপর। এমসিকিউ তোমাদেরকে যতগুলো এমসিকিউ দিব প্রত্যুপকারের উপর, সেই এমসিকিউ গুলো ভালো করে পড়বা। আগামীকাল কিন্তু প্রত্যুপকারের উপর এমসিকিউ পরীক্ষা তোমাদের কাছ থেকে নিব। 30টা এমসিকিউ থাকবে 30 মার্কের। হ্যাঁ, ওখানে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনজন যারা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের জন্য পুরস্কার থাকবে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়? মেদিনীপুরে। তো এটা মনে রাখবে। বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছে তোমাদেরকে বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তো এগুলো এইভাবে শিখবা, এগুলো তো তোমাদেরকে দিয়ে দিব, আমার বলার দরকার নাই, তোমরা ভালো করে দেখে নিলে হয়ে যাবে। এই দেখো তোমরা কিন্তু লেখক পরিচিতিতে এটা এই এমসিকিউটা পড়েছিলে। আচ্ছা, অক্কান মঞ্জুরি রচিত হয় কোন সালে? এটা হচ্ছে 1868 সালে, যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আলী ইবনে আব্বাসের চরিত্র কেমন? কৃতজ্ঞ ও সাহসী ছিলেন তিনি। তারপর হচ্ছে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার বাড়িতে কতদিন আশ্রিত ছিলেন? 1 মাস। এখনই পড়ছো, এগুলো তোমাদের জন্য সহজ হওয়ার কথা, কারণ এখনই পড়ছি আমরা এটা। তারপর হচ্ছে দেখো প্রত্যুপকার শব্দের অর্থ কি, এটা তোমাদেরকে বলা হয়নি। প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া, অর্থাৎ কেউ কোনো উপকার করলে তার প্রতিদান দেওয়া, এটাই হচ্ছে প্রত্যুপকার, ঠিক আছে? এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে সৃজনশীল প্রশ্ন। দেখো সৃজনশীল প্রশ্ন তোমরা কিভাবে লিখবা এই জিনিসটা তোমাদেরকে একটু আজকে ক্লিয়ার করি।
এগুলো একটু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি, তোমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবে। অনেকে আছে সৃজনশীল প্রশ্ন হচ্ছে 5-6 পৃষ্ঠা লিখে, এরকম অনেকে আছে শেষ পর্যন্ত সেই হচ্ছে ফুল সৃজনশীল লিখতে পারে না। এখন তো তোমাদের তো আগে সৃজনশীল লিখতে হতো 7টা, 11টা সৃজনশীল থেকে 7টা সৃজনশীল তোমাদের লিখতে হতো, আর এখন তোমাদের সৃজনশীল লিখতে হবে হচ্ছে কিন্তু 5টা। 8টা সৃজনশীল থাকবে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে, অর্থাৎ গদ্য থেকে থাকবে 4টা, পদ্য থেকে থাকবে 4টা, মোট 8টা সৃজনশীল থাকবে। সেই 8টা সৃজনশীল থেকে তোমাদেরকে 5টা সৃজনশীল লিখতে হবে। তো সৃজনশীল লেখার নিয়মটা আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, যে নিয়মে অর্থাৎ যারা A+ পায় এবং যারা গোল্ডেন A+ পায় তারা যেভাবে হচ্ছে বাংলা প্রথম পত্রের সৃজনশীলের উত্তর করে, সেই বিষয়টাই তোমাদেরকে আমি বলবো। তুমি বাড়িতে প্র্যাকটিস করবে যে একটা সৃজনশীল লিখতে তোমার কতক্ষণ সময় লাগে। তুমি যদি 19 মিনিটের মধ্যে যদি একটা সৃজনশীল সম্পূর্ণ করতে পারো, তাহলে তুমি অবশ্যই 5টা সৃজনশীল তুমি পরীক্ষায় লিখতে পারবে, যেহেতু তোমাকে 8টি থেকে 5টা সৃজনশীল লিখতে হবে 50 নম্বরের। তো একটি সৃজনশীল লেখার জন্য তুমি 19 মিনিটের মধ্যে একটি সৃজনশীল লেখার প্র্যাকটিসটা বাড়িতেই, এই প্রশিক্ষণটা আগে বাড়িতে যদি দিতে পারো, তুমি বাড়িতে বসে যদি 19 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখতে পারো, তাহলে অবশ্যই তুমি পরীক্ষাও কিন্তু লিখতে পারবে। তো কিভাবে লিখবে একটু করে বলে দিই তোমাদেরকে। এই যে ক নাম্বার প্রশ্ন, প্রত্যুপকার শব্দের অর্থ কি, এটা জাস্ট তুমি এক লাইনে লিখবা, এক লাইনের বেশি লেখা কোনো দরকার নাই, শুধু জাস্ট এক লাইনে লিখে দিবা, এক কথাই বলে দিবা প্রত্যুপকার শব্দের অর্থ হলো কারো উপকারের প্রতিদানে কৃতজ্ঞতা চিত্তে সে ব্যক্তির প্রতি উপকার করা। ঠিক আছে, এটা তোমরা এক কথাই লিখে দিবা। তো এক কথাই না, সরি, এক লাইনে লিখবা। অনেকে আছে প্রত্যুপকার শব্দের অর্থ কি, এখন প্রত্যুপকার শব্দের অর্থ হলো এই জিনিসটা না লিখে সেই হচ্ছে সরাসরি উত্তর লিখে দেয়। এটা লিখিও না, এটা লিখলে অবশ্যই তুমি নাম্বার, তোমাকে অবশ্যই নাম্বার দিবে, কিন্তু দেখতে যে তুমি যে সুন্দর করে গুছিয়ে তোমার লেখাটা হতে হবে সুন্দর গোছানো, তো এটা গোছানো লেখা হবে না। এই কারণে তুমি হচ্ছে সুন্দর করে এক লাইন করে লিখে দিবা প্রত্যুপকার শব্দের অর্থ হলো কারো উপকারের প্রতিদানে কৃতজ্ঞতা চিত্তে সেই ব্যক্তির প্রতি উপকার করা। আশা করছি বুঝতে পারছো। ক নাম্বার প্রশ্ন লিখবে এক লাইন, আর খ নাম্বার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন লিখবা হচ্ছে 2 প্যারা করে। একটা কথা মনে রাখবে, যত নাম্বার তত প্যারা। ক নাম্বার হচ্ছে 1 নাম্বার, এই কারণে 1 প্যারা অর্থাৎ এক লাইন লিখবা। খ নাম্বার হচ্ছে 2 নাম্বার, এই কারণে 2 প্যারা করে লিখবা। যেমন এটা 2 প্যারা করে লিখছে। প্রথম হচ্ছে লিখতে হবে জ্ঞানমূলক। এখানে বলা আছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন। এখন খলিফা মামুন সম্পর্কে তুমি হচ্ছে একটা লাইন লিখবা, ঠিক আছে। তারপর লিখার পরে এরপরে বাকি অংশটা লিখবা। যেমন দেখো এখানে হচ্ছে 2টা প্যারা দিয়ে এটা লিখছে, এই প্রশ্নটা লিখছে। হ্যাঁ, ঠিক আছে। প্রথম হচ্ছে কতটুকু, প্রথম হচ্ছে এই এতটুকু, কোথায়, এখানে খলিফা মামুন আলী ইবনে আব্বাসের শুনে বিবরণ শুনে এবং আচ্ছা বন্ধুর দয়া ন্যায়পরায়ণতা ও সদাচরণে কথা জেনে এক গভীর চিন্তা ভাবনায় মগ্ন হন। আচ্ছা, তারপর থেকে তুমি হচ্ছে এটা আরেকটা প্যারা হিসেবে লিখবা, অর্থাৎ খ নাম্বার লিখবা 2 প্যারা করে। প্রথমে লিখবা খ, তারপর লিখবা খ 2 প্যারা করে। এখন কতটুকু লিখবা, এটা ক নাম্বারটা লিখবা 1 লাইন, আর খ নাম্বারটা লিখবা হচ্ছে 3 থেকে 4 লাইন। ঠিক আছে, 3 থেকে 4 লাইন বা অর্ধেক পৃষ্ঠা লিখতে পারো। হ্যাঁ, 3 থেকে 4 লাইন না, আমি তোমাকে বলবো যে হাফ পৃষ্ঠা লিখবা, অর্থাৎ অর্ধেক পৃষ্ঠা তুমি খ নাম্বারটা লিখবা। ক নাম্বার লিখবা 1 লাইনে, আর খ নাম্বারটা অর্ধেক পৃষ্ঠা লিখবা। তারপর গ নাম্বার, গ নাম্বার হচ্ছে প্যারা থাকবে কয়টা, 3টা। প্রথমে হচ্ছে জ্ঞানমূলক, তারপর হচ্ছে অনুধাবনমূলক, তারপর হচ্ছে প্রয়োগমূলক। ঠিক আছে, প্রথমে হচ্ছে উদ্দীপকের সাথে কার মিল এটা লিখতে হবে। তারপরে তুমি হচ্ছে এটা সম্পর্কে কয়েক লাইন লিখবা মাঝখানে। তারপরে লিখবা হচ্ছে উদ্দীপক এবং গল্পের সাথে যেটা মিল আর অমিল রয়েছে সেই বিষয়টা, তাহলে হয়ে যাবে 3 প্যারা। আর গ নম্বর প্রশ্ন কতটুকু লিখবা, গ নম্বর প্রশ্নটা লিখবা হচ্ছে তোমার পুরোপুরি 1 পৃষ্ঠা, পুরোপুরি 1 পৃষ্ঠা লিখতে হবে এটা। তারপর ঘ নাম্বার, গ নাম্বার হচ্ছে প্যারা হবে কয়টা, 4টা, কারণ হচ্ছে এটাতে কত নাম্বার, 4 নাম্বার, এর কারণে 4টা প্যারাতে লিখবা। এখানে দেখো 4টা প্যারা করে লিখছে, একটা, তারপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 3টা, কোথায় 3টা, তারপর হচ্ছে 4টা। হ্যাঁ, 4টা প্যারা লিখছে। তো এভাবে 4 প্যারা লিখবা। আর এটা কত পৃষ্ঠা লিখতে হবে, এটা লিখতে হবে 1.5 পৃষ্ঠা, অর্থাৎ 1 পৃষ্ঠা লেখার পরে আর হাফ পৃষ্ঠা করে লিখবা, 1.5 পৃষ্ঠা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ক নাম্বার লিখবা হচ্ছে 1 লাইনে, খ নাম্বার হচ্ছে হাফ পৃষ্ঠা, তাহলে এই ক খ 1 পৃষ্ঠায় চলে যাবে। তারপর গ নাম্বার পুরো 1 পৃষ্ঠা লিখবা, আর ঘ নাম্বার হচ্ছে 1.5 পৃষ্ঠা লিখবা। আশা করছি তোমরা সৃজনশীল কিভাবে লিখবে
বুঝতে পারছো? এভাবে যদি সৃজনশীল লিখো, প্রত্যেকটা সৃজনশীলে তুমি কিন্তু ভালো মার্কস পাবে, এবং সৃজনশীল লেখার ক্ষেত্রে তুমি মূল বিষয়টা তুলে ধরার চেষ্টা করবে। হাবিজাবি লিখলে কিন্তু তুমি নাম্বার পাবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। এতদিন তোমরা কোন সিস্টেমে ছিলে আমি জানি না, তো তোমরা হচ্ছে এমসিকিউ পিডিএফ দিলে ভালো হয়, একজন কমেন্ট করছে। ঠিক আছে, অবশ্যই এমসিকিউ পিডিএফ সবকিছু অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব। তো দেখি কে কে আছে, শেষ পর্যন্ত তোমাদের সাথে একটু কথা বলে তারপর হচ্ছে শেষ করব। এখানে দুইজনের ক্যামেরা অন, বাকিদের ক্যামেরা অফ। আচ্ছা, যাদের ক্যামেরা অফ তারা সবাই ক্যামেরাটা অন করলে ভালো হয়। সবাই ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো। কার কি অবস্থা একটু দেখা যাক। আচ্ছা, ক্যামেরা অন করো, এবং হচ্ছে আমি যাদের নাম বলবো তারা একজন একজন করে হচ্ছে আনমিউট, তোমাদের যে মিউট করে রাখছো সেগুলো হচ্ছে আনমিউট করে একটু কথা বলবে। আমি সবার সাথে একটু কথা বলবো। রিদওয়ান আলী, রিদওয়ান তুমি আনমিউট করো। ক্লাসটা কেমন লাগলো, এবং হচ্ছে তোমার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আজকে যে বিষয়ে কথা বলছে এই বিষয়ে। ক্লাস ঠিক আছে, সুন্দর হয়েছে। আর পার্ট গদ্যটি বারোটাকে বুঝেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এখন ওই মিউট করতে পারো, সমস্যা নেই। তারপর হাফিজ মাহমুদ, বলো কেমন হলো? জি আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর করে বুঝিয়েছেন, আমরা বুঝতে পারছি ক্লাসটা। আরো সুন্দর করে বোঝানো যেত, এখন হচ্ছে এটা তো দীর্ঘ সময় লাগবে, কারণ আমি শর্টকাট শেষ করে দিছি। কোনো সমস্যা নাই, তোমাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ সহ এটা আমি দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। পিডিএফ গুলো দিয়ে দিবেন স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। নাফিজা, তুমি কিছু বলো। আনমিউট করো, আনমিউট করে বলো। ওই মাইক্রোফোনের একটা চিহ্ন আছে না, ওটাতে ক্লিক করে আনমিউট করে বলো। নাফিজা আনমিউট করতে পারতেছে না মনে হয়। আচ্ছা যাই হোক, তারপর আরেকজনের নাম লিখে নাই, জুম ইউজার দিছে নাম। তোমাদেরকে বলছিলাম ক্লাস এড হওয়ার সময় ইয়ে করার জন্য। আচ্ছা, এমডি ইস্তিয়াক, আনমিউট করে কিছু বলো। তোমরা তো দেখতেছি ক্লাসে অ্যাড হইছো, আনমিউটও করতে জানো না। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো হয়েছে, বুঝছি অনেক। আচ্ছা ঠিক আছে। বাংলা প্রথম পত্র নিয়ে কোনো বই আছে তোমার? না স্যার,